আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৭৬। মিস ক্যাথরিন ঝিম ধরে বসে বেশ কিছুক্ষণ মাহেজাবিনকে দেখার পর এক টুকরো ক্লান্ত হাসি হেসে বললেন, আই ওয়ানা বি অ্যাফ্রেড অফ ইউ মাহেজাবিন। মাহেজাবিন চোখ দুটো বুঝে স্নান হাসে। কেন? এই সৌন্দর্য ও স্নিগ্ধতার আড়ালে এমন ভয়াবহ নিষ্ঠুরতার জায়গা দিয়েছ। এটা তো নীতিবিরুদ্ধ। সৌন্দর্য ও নারীর উপর মানুষ আস্থা হারাবে যে। মাহাজাবিন বলল, আপনি আমার ক্ষমাকে নিষ্ঠুরতা বলছেন, এটা কি নীতিবিরুদ্ধ নয়? তবে কি আমি জয়ামিরকে খুন করলে সেটা নীতিগত হতো? পলিসি ইজ ডেড হিয়ার, কিন্তু ওটা হতো ক্ষমা, তা জেনে রাখো। মাহাজাবিন একটু অবাক হবার মতো করে বলে, এটা তো অধর্ম মাদাম। তুমি যে বারবার বলেছ সবচেয়ে কঠোর সাজার কথা, সেটাই তুমি সাজা মৌকুফের নামে দিয়ে দিলে ওকে। আমি তোমাকে বুঝতে ভীষণ চাপ অনুভব করছি মেহজাবিন। তুমি যা বলেছ তাই করেছ, শুধু দৃষ্টিকোণ ঘুরিয়ে নিয়েছ। তুমি বলেছ কখনই ক্ষমা করবে না, কিন্তু ক্ষমা করে দিয়েছ। অথচ এখানে আমি জয়ামিরকে তোমার দেওয়ার সবচেয়ে কঠোরতম শাস্তির ঘোষণা শুনছি। এটা কোন ভিত্তিতে বলছেন মাদাম? মাহজাবিন, তুমি জানো কাঠখড়ি ও কেরোসিনের চেয়ে দিয়াশলাইয়ের দুর্বল ছোট্ট কাঠিটি বেশি ভয়াবহ হয়? জানতাম না। কেননা দিয়াশলাইয়ের কাঠি কেরোসিন ও কাঠখড়িকে পোড়ানোর উদ্দেশ্যে নিজের সর্বস্বকে পুড়িয়ে ছাই করতেও দ্বিধানহীন, বরং নিজের ধ্বংস মেনে নিয়েই সে কেরোসিন ও কাঠখড়িকে জ্বালাবার জন্য নিচে জ্বলে ওঠে। তুমি হলে সেই দুর্বল ছোট্ট এক কাঠখড়ি, এই জন্যই তুমি ভয়াবহ। শীতল শান্ত মিস ক্যাথারিনকে একটু হতবিহ্বল দেখালো। তিনি দু তিনটে বিক্ষিপ্ত শ্বাস ফেলে বললেন, তুমি একবারও নিজের কথা ভাবলে না? নিজেকে বলি দেবার বদলে ওই ধ্বংসযাত্রায় আমি তোমাকে ভাবুক হতে দেখিনি কেন? সবচেয়ে বড় হাতটা তো তোমার। এই জীবন বইবে কি করে, এই ভাবনায় চিন্তিত হওনি কেন তুমি? মাহেজাবিন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা জীবিতদের থাকে, মৃতরা এসব নিয়ে ভাববে কেন? আমি জয়ামিরকে গ্রহণ করার সাথে সাথে নিজেকে দাফন করেছি। দাফনকৃত লাশের ভবিষ্যৎ থাকে না। আর তাই তোমাকে আজ আমি এই প্রশ্ন করতে পারছি না, এত কঠিন সাজা কোন অপরাধের বদলে দিলে তুমি জয়ামিরকে? নয়তো আজ আমার কাছে জবাবদিহি করতে হতো তোমাকে। মাহাজাবিন হেসে উঠে, আপনাকেও লোকটা পথভ্রষ্ট করে ফেলেছে কেবল গল্পের মাঝেই। সত্যিই আমি এক ভয়ানক পুরুষের সংসার করেছি, যে যে কোনো কাউকে নিজের বশীভূত করে ফেলার অলৌকিক শক্তিধর। অথচ সেই ভয়ানক পুরুষকে আমি বলতে চাইব, সে তার চেয়ে ভয়ানক এক নারীকে নিজের ভেতরে স্থান দিয়েছে। মাহাজাবিন চোখ দুটো বুঝে সোফায় পিঠ এলিয়ে বসে বলল, কারো রুহু জ্বালিয়ে কয়লা করে সেই কয়লাকে ভেতরে স্থান দিলে কেউ কতটা লাভবান হতে পারে মাদাম? সেও ঠিক ততটাই পেয়েছে আমার কাছে। আমি বিচারক নই, প্রধান বিচারক ওই সৃষ্টিকর্তা, আর দ্বিতীয়টা দুনিয়ার আইন আদালত। আমি জয়ামিরকে তাদের হাতে সমর্পণ করেছি। ভুল করলাম? মিস ক্যাথারিন মিনিট দুয়েক নিঃশব্দে দেখলেন মাহাজাবিনকে। আচমকা স্লথ কণ্ঠে বললেন, তুমি গর্ভবতী ছিলে মাহাজাবিন? মাহাজাবিন জবাব দেয় না। মিস ক্যাথারিন দুটো হাত জড়ো করে হাঁটুর উপর রেখে মেরুদণ্ড বাঁকা করে বসেন। তার জয়ামিরকে একবার দেখতে বড় ইচ্ছে করে, একবার দেখা করা দরকার ছিল। সেই মুহূর্তে ওনার কল্পনায় একটি দৃশ্যপট ছুটে আসে। কেন্দ্রীয় কারাগারের গভীরতম এক কালকোঠরি সেলের সাথে হেলান দিয়ে বসে আসে জয়ামির। তার মুখে সেই চিরায়ত হাসি। সে সময় কেউ তাকে খবর দেয়, তার ঘরওয়ালির গর্ভে একটি সন্তান জন্মেছে, আমির বংশের শেষ বংশধর। জয় আমিরের রক্তবীর্যে পয়দা, ঐশ্বর্য জাত, আমিরদের উত্তরসূরি। জয়ের ছটফটানিটুকু যেন ভর্তি মিস ক্যাথরিনকে ভয়াবহ হিংস্রতার সাথে তেড়ে এলো। তিনি হাঁপিয়ে উঠলেন, কেঁপে উঠলেন, শরীরটা একটু ঘেমে উঠল। দু চারটে এলোমেলো শ্বাস ফেলে মাহাজাবিনের দিকে তাকালেন। এরকম শাস্তি বুঝি জয়ামেরদের হতে আছে, যে এক জীবনে নিজের পরিচয়ের পেছনে ছুটেছে, তার সন্তানকে চোখে ও হাতে ছুঁয়ে না দেখতে পাবার শাস্তি মেহাজাবিন জয়কে দিল। মুরসালিন সেদিন শেষ রাতে দুখানা চিঠি লিখেছিল।
রক্তাক্ত কাঠাছেঁড়া অবসাতে এক টুকরো কাগজ তুলে নিয়ে প্রথম চিঠিখানা লিখতে বসল। আনসারি চাচা, সালাম নেবেন আমার। আমি ভালো আছি। খারাপ থাকা অনেক হলো, এখন একটু ভালো থাকার ব্যাপারে ভাবা উচিত। আমি ভালো থাকার ধার প্রান্তে। আপনার কাছে অনুরোধ থাকবে, এই কথা জেনে উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমি যে শান্তির জগতের কাছাকাছি, সেখান থেকে আমাকে জুলুমের দুনিয়ায় ফেরানোর চেষ্টা না করার হাত জোড় করে অনুরোধ থাকবে। অনেক দৌড়েছি আমরা, পা দুটো ক্লান্ত হলেও চলে যেত, কিন্তু মামলা আমাদের পা অবধি থেমেনি। ওদিকের অবস্থা জানি না। এখানে থাকার সুবিধা অনেক, শব্দ, আলো, বাতাস, পানির মতো ব্যাপারগুলোর জ্বালাতন নেই। বাইরের খবর এখানে পৌঁছায় না, এখানকার খবর বাইরে যায় না। এসবে আমি আপনি অভ্যস্ত হতে পারি, কিন্তু যারা অভ্যস্ত না বা যাদের এখনই অভ্যস্ত হবার সময় আসেনি, তারাও রয়ে গেছে এখানে। এর দায় কে নেবে? আমার কাঁধ ভেঙে গেছে, যে কাঁধে আমি ওদের শুকনো ক্ষুধার্ত মুখের দায়ের ভার তুলতে পারি। ওদের মুখের দিকে তাকানোর সাহস হারিয়ে ফেলেছি আমি। এতদিনে যখন কিছু করতে পারেননি, এবার ওদেরকে সঙ্গে নিয়ে মরণের দিকে এগিয়ে যাওয়ার পথে বাকি আছে শুধু, আর কিছু হবার নেই। আমি যতটুকু বুঝতে পারছি, ওদিকে কিছু একটা চলছে। জয়ামিরের স্ত্রী ঘটিত এখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। এটা কতদূর গড়িয়েছে জানি না, কিন্তু সব মিলিয়ে যা হবে তা ভালো না। চাচা, ওদের জানমালের হেফাজত করব এই ওয়াদায় ওদেরকে আমানত নিয়েছিলাম ওদের অভিভাবকের কাছে। আমি বোধহয় আর সেই আমানত রক্ষা করার অবস্থায় নেই। ওদের জীবনকে বাজি ধরে আমি এই মুখ তুলে রবের সামনে দাঁড়াতে পারবো না। হামজা পাটোয়ারি আমাকে ছাড়ার ভুল করবেন না। তাই আপনি শুধু ছাত্রদের মুক্তির শর্তে তার কাছে একটা বার্তা ও আত্মসমর্পণ পত্র পাঠান, এবং সে ছাড়তে চাইবে না। তার জন্য আগে মাদ্রাসার কার্যক্রম স্থগিত করে দিন, এবং এটা নিশ্চিত করে জানান ওদেরকে। এই চিঠি আপনার হাতে পৌঁছাবার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন। সময় এখানে ও বাইরে যথাক্রমে পৃথিবী ও মহাকাশের মতো। বাইরে 1 ঘন্টা কাটলে এখানে থাকা প্রাণের আয়ু থেকে 1 যুগ করে চলে যাচ্ছে। আর আমার 7 দিনেই ওদেরকে ঠেকিয়ে রাখার। এমদাদের পায়ে ইনফেকশন ধরে গেছে, বাকিরা জড়বস্তুর মতো মিথ্যা নিঃশ্বাস ফেলছে। ওর যথা দ্রুত সম্ভব চিকিৎসা প্রয়োজন। এসব উল্লেখ করলাম যাতে মাদ্রাসার কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করতে আপনার হাত না কাঁপে। আপনার স্নেহভাজন সৈয়দ মুরসালিন মোহন। হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছিঁড়ে গেছে, সেসব স্থানে গলিত পুঁজ রক্ত বেরিয়ে এলো দীর্ঘক্ষণ কলম ধরে রাখার ফলে। মুরসালিন দ্বিতীয় চিঠিখানা বাঁ হাতে লেখার চেষ্টা করে। মাংসপেশি ও শারীরিক দুর্বলতায় থরথর করে হাত কাঁপতে লাগলো। কয়েকবার কেশে উঠল সে। নাকের কিনারা দিয়ে ঝিরঝির করে রক্ত এলো। মুরসালিন এবড়ো হাতে লেখে, আমার প্রাণপ্রিয় আম্মা, আসসালামু আলাইকুম। চিঠি শুরুতেই আপনার অবাধ্য ছেলের অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। এ কথা আজ প্রথমবার বলছি। অবাক হয়েছেন? আজ না বললে আর বলার সুযোগ পাবার নিশ্চয়তা নেই। আমি আপনাকে আজ মূর্খের মতো জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কিন্তু আপনার এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে আপনার বদমাস ছেলে কেমন আছে, কি অবস্থায় আছে। তা আমি আপনাকে শেষে বলবো। এখন তার আগে দুটো কথা বলি। আম্মা, ছেলেবেলায় আমি যখন পড়তে চাইতাম না, জেদ করতাম এত কষ্ট করব না, আপনি বলতেন কষ্ট তোকে খোদার নৈকট্য দেবে। ইমানদারেরা পৃথিবীতে সুখ পেতে আসে না, দুনিয়া তাদের জন্য নরক। এর বিনিময়ে তুই পাবি আখিরাতের অনন্ত সুখ। বিশ্বাস রাখ। কষ্ট আর সুখ চাকরিক। এখন তুই কষ্টে আছিস, মানে সুখ সামনে আসছে। আমি সেই সান্ত্বনায় বড় হয়ে গেলাম, কিন্তু তারও অনেকদিন কাটার পরেও টের পেয়েছি সুখ আসলেই কল্পিত এক তত্ত্ব। মানুষ ওই কল্পিত দিনের আশায় সারাটা জীবন দুঃখকে মেনে নেয় যে এই তো আর কয়েক কদম পেরোলি সুখ। শেষ অবধি সে যখন অভিযোগ করবে, কই সুখ তো পেলাম না, দুঃখ থেকে মুক্তি তো মিলল না, এই অভিযোগ করার আগে আল্লাহ পাক মানুষের জীবনায়ও কেড়ে নেন। আজ আমি আপনাকে সেই অনিশ্চিত ধৈর্যই ধরতে বলবো। আপনি বলতেন যার কিছু বা কেউ নেই তার আল্লাহ আছে। আজ আপনাকে আমি সেই আল্লাহর কাছে সঁপে দিয়ে যাচ্ছি আম্মা। যেদিন আমি শেষবার আপনার কাছ থেকে এসেছি আপনাকে জানাইনি, জানালে আপনি
আপনি বের হতে দিতেন না, কিন্তু আমাকে তো বের হতেই হতো। আমি আপনাকে নামাজে কানানত অবস্থায় রেখে বের হয়ে এসেছি। এবার আর আপনার কাছে ফেরা না হলে সেটা তকদির। যখন আব্বা মরল, আমি জয়ামিরকে খুন করতে চেয়েছিলাম। আপনি বলেছিলেন, খবরদার মুরসালিন, এই অকুলে আমাদের চারজনকে ভাসিয়ে তোর আব্বা চলে যাবেন। এটা তকদির। তকদিরের ফয়সালার উপর হাত ঘুরিয়ে কাফের হবি? আজ আমি আপনাকে সেই তকদিরের ফয়সালায় কাঁদতে নিষেধ করব, আহাজারি না করতে অনুরোধ করব। আপনি দুটোর পর তৃতীয় জনের দাবি ছেড়ে দিয়েও ধৈর্য ধরবেন, এরকম কথাই আজ আমি আপনাকে বলবো আম্মা। আমি আপনাকে দেখে নিয়ে আজ বেশ কয়েক মাস। আজ খুব দেখতে ইচ্ছে করছে আপনার সরল সহজ মায়াবী মুখটার উপর মুমতাহিনা, আর আপনাকে প্রাণ ভরে আজ একবার দেখতে না পাওয়া আমার তকদির। আপনার হাতখানা আমার মাথায় ছুঁয় না কতদিন। চুল টেনে ধরে বলে না, জাহিলদের মতো চুল রাখবি বলে ভার্সিটি পড়াইছি তোরে? চুল যদি সুন্নতি কায়দায় কেটে না আসিস, আমার সামনে আসবি না। কাফের হচ্ছিস ঢাকা থেকে থেকে। কাফেরের জায়গা নিয়ে আমার ঘরে। আমার চুল বেড়েছে অনেক, বাবরি হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবেই। আপনার খুব ইচ্ছে ছিল আমি বাবরি রাখবো, আজ হয়েছে আম্মা। আমার দাড়ি এক মুষ্ঠখানেক হয়ে গেছে। আপনি দেখতে খুশি হতেন খুব, আবার অখুশি হবার মতনও অনেক চিহ্ন গায়ে পড়েছে। না দেখাই ভালো রইল। আজ মনে পড়ল, অনেকগুলো বেলা আমার খাবারের প্লেটে অর্ধেক মাছের মাথাটা তুলে দিয়ে আপনি বলেন না, বাকি অর্ধেক মুমতাহিনার, ওর থেকে কেড়ে নিলে মার খাবি মুরসালিন। আপনার হাতের মাছের ঝোলের ভাত খাবার ইচ্ছে করছে আজ। আজ অনেকগুলো দিন আমি নোংরা প্লেটে 2-3 দিন পর বেঁচে থাকার তাগিদে অন্ধকারে বসে 2-1 লোকমা খাবার খাই। আপনি পাখা তুলে বাতাস করতে করতে পাতির সলতে বাড়িয়ে দেন না। এসবের আফসোস গুছে যেত যদি একবার আপনাকে চোখের সামনে দেখতে পেতাম। আম্মা দেখেছেন, আপনার ব্যর্থ ছেলে আজ শেষবার আরো একবার কাপুরুষতা দেখিয়ে দিল এই চিঠিতে। মুস্তাকিন ভাই হলে এসব আবেগী কথাবার্তা কখনোই তুলতো না। আমি লিখে ফেলেছি। যখন চিঠি লিখতে কলম হাতে নিয়েছি, জানতাম না আমি এসব লিখে ফেলবো। হাত থ্যাতলানো আমার। এই চিঠি নষ্ট করে আবার লেখার শক্তি নেই। কলম ধরতে পারছি না শক্ত করে, তাই কাটলাম না। আবার আপনাকে কাঁদিয়ে ফেললাম। আজ কেন জানি এসব লিখে ফেলেছি আপনার উদ্দেশ্যে, বুঝতে পারছি না। আপনার কাছে এসব লিখতে নেই। মুরসালিনকে ক্ষমা করবেন। আপনার মুরসালিন আপনাকে দেয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে। সে আপনার সঙ্গে থাকলো না, অথচ আব্বা, মুস্তাকিন ও মুমতাহিনার পর তার থাকার কথা ছিল আপনার কাছে। আম্মা, আপনার অবাধ্য ছেলে আজ আপনাকে না দেখতে পাবার আকুলতা নিয়েই এই তথাকথিত স্বাধীন দেশ থেকে বিদায় নিয়ে আসল স্বাধীন জগতে যাবে। আমার মতো ব্যর্থ মুরসালিনদের একের পর এক মৃত্যুর মধ্য দিয়েই একদিন অব্যর্থ মুরসালিনেরা জন্ম নেবে, গর্জে উঠবে। তাদের রক্তে ধুয়ে এ দেশ একবার স্বাধীন হলেই আমি আবার ফিরে আসবো আপনার পদতলে। সেদিন চোখ ভরে দেখবো আপনাকে। মুমতাহিনারা আর যেদিন আমার মতো পঙ্গু ভাইয়ের বুক খালি করবে না, আপনার মতো মায়েরা যেদিন মুস্তাকিন মুহানদের মতো আইন শৃঙ্খলার কর্মকর্তা ছেলেদের হারিয়ে কাঁদবে না, ওই দেশে আমি আবার ফিরে আসবো আপনার কাছে। আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইব। আজ আর কিছু লিখব না। আজ শুধু ভাববো, মৃত্যু কি শেষ না শুরু? এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা? মুরসালিনের হাত থেকে কলম পড়ে গেল। ক্ষত থেকে পুঁজ পড়ছে। জীবনের শক্তি নিঃশেষ হবার পথে। মুরসালিনের গায়ে কাঁপুনি উঠল। সে জড়সড় হয়ে মেঝের উপর শুয়ে পড়ল লম্বা শরীরখানা গুটিয়ে নিয়ে। দুপুরের দিকে জয় ও আরমিন বেরিয়ে যাবার পর খবর এলো হামজা দিনাজপুর ফিরছে। 15 দিন হলে রিমির উৎসব লেগে যেত। কমপক্ষে 10 পদের রান্না করতে তাকে রান্নাঘরে কাটাতে হতো ঘন্টা 5। কক্ষটা গোছগাছ করার পর হামজার পোশাক ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে রাখা শেষ হলে নিজেকে গোছানোর কাজ। গোসল করে একটা নেভি ব্লু কালারের শাড়ি পরতে হতো তাকে। কালারটা হামজার পছন্দ। দরজা খুলেই হামজার গায়ের চাদর, কোট কিছু থাকলে তা খুলে নিতে হয় রিমির।
এরপর ওয়ালেট, চশমা, ঘড়ি অথবা বাজারের থলে বা কিছু থাকলে তা রিমির উপর তুলে দিতে দিতে রুমে ঢুকে পাঞ্জাবিখানা খুলে ছুরি মারার অভ্যাস হামজার। ঘামের সাথে মিশে করা সুগন্ধির গন্ধখানা হামজা হামজা হয়ে ওঠে। ওই গন্ধে রিমির প্রাণ আছে, ওই গন্ধে রিমির একটা হামজা আছে। নাক কুচকে গোপনে সেই গন্ধটা টেনে নিয়ে একখানা প্রাণোচ্ছল শ্বাস ফেলে আর চোখে তার কঠোর পুরুষকে দেখে। হামজার একখানা অভ্যাস আছে, বাইরে থেকে এসে সর্বপ্রথম গোসলে ঢুকে রিমিকে বাথরুমের দরজাটা ধরে সেই সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লুঙ্গি তোয়ালে হাতে নিয়ে। বাথরুমে হ্যাঙ্গারের কোনো কাজ নেই। গোসল সেরে এসে একখানা সিগারেট ধরিয়ে দুলকাদারা গা মেলে বসে হামজা। তখন রিমির কাজ তার ভেজা মাথাটা মুছে দিয়ে ক্লান্ত শরীরটা একটু টিপে দেওয়া, চুল টানা। এই সময় মতিভ্রম হলে রিমির আর নিস্তার নেই সেবেলা। এসব আজ স্বপ্নের মতন, যেন আগের জন্মের স্মৃতি সেসব। রিমির নতুন এই জন্ম হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই জন্মেও রিমির দুর্বল নারীত্ব ওই নিষ্ঠুর পুরুষটিকে কামনা করে। সেই লোক কি জানে, সেই যে রাতে রিমিকে কানারত রেখে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে লোকটা, তারপর আর রিমি ঘুমায়নি, রাতে বিছানায় পিঠ ঠেকায়নি। রিমি পারে না তার নগ্ন নরম বুকটার ওপর লোকটার দাড়ি গোফওয়ালা শক্ত মুখটার ভার না ছেড়ে দিলে রিমি একটুও ঘুমাতে পারে না। রিমি তো ছোট ছিল, তার উচ্চতাও হামজার বিশাল দেহটার চেয়ে নেহাত ছোট। প্রথম প্রথম যখন অভ্যাস হচ্ছিল না, হামজা রিমিকে বিছানায় চেপে ধরে রিমির আলগা বুকে চুলদাড়িতে আবৃত মাথাসহ গোটা শরীরের ভার ফেলে ঘুমাত। রিমি ঝগড়াও করেছে এই নিয়ে, তার দম বন্ধ হয়ে আসে। অত বড় মানুষের ভার তার ছোট্ট শরীরে সয়। তাকে এই সময় হামজার থামানোর কৌশলটা কি শিকারি জাতীয় ছিল? পুরা কালো ঠোঁট রিমির কচি ঠোঁট আঁকড়ে ধরলেই রিমির শরীর আওলে যেত। নারীদেহ পুরুষের এমন ছোঁয়ার কাছে কত বাজেভাবে শিকার হয়ে যায়, সেসব জানে লোকটা। আজ সেই দমবন্ধকর পরিবেশ না তৈরি হলে রিমি ঘুম আসে না, সে বিছানায় টিকতে পারে না। রিমিকে এসে খবরটা দিয়ে গেল একটা ছেলে, ভাবি, ভাই ঢাকা থেকে ফিরতেছে। রিমির জিজ্ঞেস করতে জিহ্বা নড়ে, সেটা তোমার ভাই আমাকে জানাতে বলেছে। কিন্তু বলা হয় না, ওরা কেউ রিমির দিকে চোখ তুলে সরাসরি তাকায় না, আবার বেশিক্ষণ সামনেও থাকে না। হামজার আদেশ অথবা নিষেধ বোধ হয় এমনই। কথাখানা শোনার পর রিমির ভেতরে যে যাতনা শুরু হলো তা বেসামাল হয়ে উঠল। এই সময় রিমির কি করার অভ্যাস? রিমি কি করছে? তরু কোথায়? সাহানা কই? বাড়িতে হামজা ফেরার খবরে তোড়জোড় শুরু হচ্ছে না কেন? এ কথা ভাবতেই সেই বিষাক্ত অনুভূতি রিমির গলা চেপে ধরল। এসবের জন্য দায়ী ওই লোকটা। বাড়িটা শ্মশান হয়ে গেছে, যেখানে শুধু নেই নেই আর নেই, প্রাণ নেই। রিমি ছুটে যায় বারান্দায়। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, সে চলে যাবে বাপের বাড়ি। হামজা ফিরে তাকে এই অবস্থায় দেখবে, আবার লোকটার সম্মুখীন সে হবে, তাও এই পরিস্থিতিতে, এই অবস্থায়। কিন্তু উপায় কি? কারো সাহস নেই হামজার অনুমতি না নিয়ে রিমিকে ও বাড়িতে দিয়ে আসার, অথবা ওই বাড়ি থেকে এসে কেউ তাকে নিয়ে যাবার। হামজা বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না। রিমি হামজার ঘরের আসবাবের মতো হয়ে গেছে। যেদিন তাকে বউ করে তুলে এনে এই ঘরে রেখেছে হামজা, সে বোধহয় একা বাপের বাড়ি যাবার পথটাও ভুলে গেছে। রিমির মনের আগুন যেন শরীর পোড়াতে লাগলো। সে গিয়ে টেনে হিচড়ে পরনের মুচড়ে যাওয়া শাড়িখানা গাছাড়া করে ঝর্ণার নিচে বসে পড়ল। একে একে শরীরের সমস্ত বস্ত্র খুলে ফেলল, তবু শরীরের জ্বলুনি কমে না। রিমি হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকে ঝর্ণার তলে, হু হু করে কেঁদে ওঠে। তার সুখের সংসারে কার নজর লেগেছে? পাপের নজর এত ভয়াবহ হবে কেন? রিমির বেহায়া মন তার বিরুদ্ধে গিয়ে জানায়। এই মুহূর্তে বোধহয় ওই পাপী পুরুষটা একটাবার এসে বেকুল চিত্তে রিমির দেহখানা নিজের সাথে লেপটে নিলে রিমির এই জ্বলুনি কমে যেত। রিমির হাতের নখে নিষ্পিস অনুভূতি জাগছে লোকটার পশমি বুকে কারো খাঁচের আঁচড় ফেলতে। রিমির কাছে এই সত্য ভাবনা অসহ্য ঠেকে। তার ভেতরে নিষ্ঠুর লোকটার জন্য জমাটবদ্ধ এই ভালোবাসাকে রিমি ঘৃণা করে। এভাবে রিমির সত্তার যেন চির ধরল, দ্বিবিভক্ত হলো তা। রিমি একখানা তোয়ালে পেঁচিয়ে রুমে আসে, আয়নায় নিজেকে দেখে। সারা দেহে শুধু হামজা, ফোলা লাল চোখ দুটোতেও হামজার প্রভাব। এই হামজাময় নিজেটাকে রিমি কিভাবে গুটিয়ে নেবে তা ভাবতে গেলে
রিমির শরীর অসাড় হয়। সে কেন আরমিনের মতো না? সে কেন এই ঘর সংসারের মাঝে নিজেকে বিলীন করে ফেলেছে? সে কেন যে সেদিন ছটফটানি খানা নিজের থেকে আড়াল করতে দুর্বল শরীরখানা টেনে নিয়ে রান্নাঘরে যায়? দিন কয়েক পর ফিরবে লোকটা, ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত হয়ে। রিমিকে আজও পারবে লোকটার ক্লান্তির উপশমক হতে? জয় ধপ করে বসে আবার চেয়ারখানায় অস্ফুটন্ত স্বরে একবার উচ্চারণ করে, বড় সাহেব। তার এই নীরবতার মাঝে অন্তু চৌপয়ার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বোঝে। বন্ধ আবির্নিবাসে সদর ঘর যেন প্রতিধ্বনিতে কোলাহলপূর্ণ হয়ে উঠল। ঘুরভাগ খেল চারপাশে। জয়ামির, আপনি দায়হীন বাঁধনহারা। বাঁধনহারা বুঝি পাপের দায় হারে? আপনি এক মৃত্যুঞ্জয়ী। মৃত্যু কখনো আপনার শাস্তি হতে পারে? তাই আপনাকে জীবন দিলাম, আপনার চির পাওনাদার হলাম। পাওনা মিটিয়ে ফিরবেন একবার, বিরোধ মেটাবার কথা ভাবব সেইবার। ফিরলেন হয়তো, সাথে থাকলো অতীত। একবার আবার রচিত হবে অবরুদ্ধ নিশীথ। জয় আরেকটা সিগারেট ধরিয়ে নিঃশব্দে বসিয়ে সিগারেটের ধোঁয়া গিলল অনেকটা সময়। হিসেব নিকেশের সময় ধোঁয়ার সঙ্গ ভালো কাজে দেয়। অনেকটা সময় পর সিগারেটটা পায়ের তলে ফেলে জুতো দিয়ে পিষে হাসে। ঝুঁকে বসিয়ে অন্তুকে নিজের খুব কাছে এনে থুতনি উঁচিয়ে মুখটা তুলে ধরে চোখের সামনে। আমারে ক্ষমা করে দিলেন উকিল ম্যাডাম? কিসের ভিত্তিতে? আজ কয়টা দিন আমারে খুব আবেগপ্রবণ রূপে দেখেছেন, তাই মনে হয়েছে আমি অতীতের দুঃখে ডুব মেরে ধুয়ে মুছে ফর্সা হয়ে গেছি, তাই আমারে ক্ষমা করাই যায়। ছে শালার, এই চিনতেন আমারে? কুটিল হয়ে উঠল জয়ের মুখটা। আপনাদের সমাজের মানুষ তাদের ফেলে আসা কালকে কুকুরের মতো চাটে, যা তাদেরকে চিরকাল অতীতের গোলাম করে রাখে। জয়ামির তাদের মধ্যকার কেউ না। অন্তু বলে, মিথ্যা কথা। আপনি ভেঙে গুরু গুরু হয়ে যাচ্ছেন, কিন্তু মচকাতে নারাজ। সে যা হোক, ক্ষমাটা শুধুই আমার পক্ষ থেকে, মনে রাখতে হবে। অন্তুর সমস্যা হচ্ছিল বলে জয় সিগারেটটা পায়ের তলে ফেলে জুতো দিয়ে পিষে দুপাশে মাথা নাড়ল। দেখবে না, আমি সেই অনিবার্য, যার পাপকে পাশ কাটানো যায় না। দেখবে না আপনার এই ক্ষমার মহত্ব। আমার পাপের স্রোতে দূরে ভেসে চলে যাবে আপনার আদর্শের কুরকুরানি। এটাই কি আপনার একমাত্র লক্ষ্য? জয় ঠোঁট উল্টালো। ক্ষমা করার কারণ খুঁজতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার বিগত কয়েকদিনের ফোন মারা খাওয়া দ্যামরাচোদার চেহারা। এগোতে লেগেছে। আপনার কাছে ক্ষমা আশা করি নাই, কারণ তখন বুঝি নেই বিষয়টা। জয় নিজস্ব ভঙ্গিতে গা দলিয়ে হেসে উঠল এ পর্যায়ে। অন্তর থুতনিটা আরেকটু নিজের দিকে এগিয়ে নিয়ে চোখের মণি বরাবর তাকিয়ে বলে, তোমার মতে আমার আন্দাজ শক্তি ভালো, ঠিক না? অন্তু সতর্ক হয়ে উঠল। জয় অন্তুর গা চিপে ধরে আলতো হাতে, আমার ঘরের ছলনাময়ী, কি খেললে মাইরে আমার নিয়ে? অন্তু একটু ভীত হয় না, বরং এবার মৃদু হেসে ফেলল। এই খেলার পদ্ধতি তো আপনারই কাছে শেখা। কাউকে জমজমাট মৃত্যু দিতে হলে তাকে আগে ঘটা করে বাঁচিয়ে নিতে হয়। জয় ভ্রু উঁচায়, কিছুক্ষণ অন্তর সুশ্রী চেহারাখানা মন ভরে দেখে নিচু গলায় বলে, এই মুহূর্তে আমি যদি খানিকক্ষণের জন্য যদি জিন্নাহকে হারানোর শোক ভুলে যাই, তুমি কতক্ষণ টিকবে আমার বিরুদ্ধে? অন্তু ঠিক ততটাই চাপা দৃঢ়তার সাথে বলে, নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি ভয় পাই না আপনাকে, জানেন তো আপনি। জয় আচমকা অন্তুর ঠোঁট চেপে ধরে প্রগাঢ় একখানা চুমু খায়। অন্তুকে যেন শুষতে চায় সে। চুমুটা ধীরে ধীরে উগ্র হয়ে ওঠার সাথে সাথে অন্তুর গালে তার হাতটাও ঠিক ততটাই শক্ত হতে থাকে। বেশ কিছুক্ষণ পর অন্তুর ঠোঁট থেকে ঠোঁটটা সামান্য সরায়। তখন তার চোখ দুটো টকটকে লাল। সেই মুখভঙ্গিমার কথিত বর্ণনা নেই, তার দুর্বোধ্য চাপা আক্রোশ জয়ের পৌরুষ কণ্ঠনালীতে কাঠিন্য পেয়ে বেরিয়ে আসে চাপা দৃঢ় আওয়াজে, বেইমানি তোর দক্ষ তানমিন। অন্তুর নাক শিউরে ওঠে। সত্যকে অস্বীকার করার মাধ্যমে তা মিথ্যা করার ব্যর্থ চেষ্টা ছাড়ুন। আপনার ভেতরে শিকারীকে এখনো পুজো করার স্বাদ যদি অবশিষ্ট থাকে আপনার ভেতরে, তাহলে আমি বলবো আপনি হতবাগা উত্তরাধিকারের যোগ্যই না। জয় নিষ্প্রভ বাঁকা হেসে মাথা দোলালো। এই উত্তরাধিকার আমার চেয়ে বড় শিকারী।
আমাকে রক্তে চুপিয়ে তুলে স্থির দাঁড়াই আছে এখনো। মাগার আমারে আর আমার রাখে নাই। তুমি আবার আমায় ভরকাচ্ছ ডিয়ার। অন্তু এক চিলতে হাসে। ভরকানোই তো কাজ আমার। তবে জেনে রাখুন, আপনি যতক্ষণ আপনার দেবতার বিপক্ষে, ততক্ষণ আপনি সঠিক পথে। জয় হেসে চোখ মারে। কিন্তু আমি তো ভুল রাস্তার লোক। কথা শেষ করেই পেছনের হোলস্টার থেকে পিস্তল খুলে অন্তুর কোলের উপর ছুঁড়ে মারতে মারতে উঠে দাঁড়িয়ে দুপাশে হাত প্রসারিত করে নিজের বুকটা মেলে ধরে জয় অন্তুর সামনে এক কদম করে পেছায়। অন্তুর চোখে জিজ্ঞাসা, পিস্তল কেন দেওয়া হলো তাকে? জয় জানায়, ওটা এখনই প্রয়োজন পড়বে আপনার উকিল ম্যাডাম। কাজের চিজ কিন্তু সামলে। অন্তু বিভ্রান্ত চোখে দেখে জয়ের হাস্যোজ্জ্বল ভয়াবহ রূপ। অন্তু জয়ের সব রকম হাসি চেনে। এই হাসিতে জয়ের সবচেয়ে নিষ্ঠুর হিংস্রতার বহিঃপ্রকাশ ছিটকে আসে। জয় বলে, এখন আমার প্রথম কাজ হলো বড় ঘর সাফ করা। বড় সাহেবের রক্তের দাম না তুলে আমি তো ঢাকা যেতে পারি না। আফসোস, আজ যা হবে আপনার আড়ালে হবে। আপনার সাজা মৌকুফেরই সমান এটা। অন্তর সারা শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে। আব্দুল আহাদের রক্তশূন্য মুখটা অন্তর বুকের ভেতরটা এক ধাক্কা মারে। অন্ত উঠে দাঁড়ায়। জয় পুরো হলরুম কাঁপিয়ে হেসে উঠল। হাসির দমকে বন্ধ চার দেয়ালে প্রতিধ্বনিত উঠল। অন্তুকে সে হাততালি দিয়ে উৎসাহিত করে। সাব্বাস ঘরওয়ালি, প্রেস দ্য ট্রিগার, নো টেনশন, মাল লোডেড, জাস্ট শুট। নিজের বুকে একদম হৃদযন্ত্রের উপর আঙুল নির্দেশ করে। এই যে এইখান বরাবর, শুট শুট, নয়তো বড় ঘর কইলাম আজ খালাস। আমাকে ঠেকাইতে হবে আপনার। ইনসাফের পক্ষে দু চারটে খুন জায়েজ ম্যাডাম। চালান গুলি। জয়ামের আজ তীর্থে যাবে। চালা আরমিন, গুলি চালা। অন্তুর বুক হাঁপড়ের মতো উঠে নামে। তার চোখ জ্বলছে। সে জয়ামের কাছে শোধায়, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? না, ছি। আমি শুধু বলছি, আমি অনিবার্য পাপ, যা এড়ানো যায় না, ক্ষমা করা যায় না তা। আমার সামনে মহানুভবতার জায়গা নেই। অন্তু পিস্তল তাক করে ধরে জয়ের কপাল বরাবর। লম্বা দেহে জয়ের কপাল বরাবর পিস্তল তুলে ধরতে অন্তুর হাত অনেকটা উঁচুতে মিলতে হয়। অন্তু দেখতে পায় জয়ের মুখের উল্লাস। অন্তু মাথাটা ঝিনঝিন করে ওঠে। কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে এত উৎসাহিত হতে পারে? কারো চেহারা মৃত্যুকে সামনে রেখে এত বেপরোয়া হাসিতে মেতে উঠতে পারে? আর সে নিষ্ঠুরতম পাপী হয়, তাকে কি অন্তত মৃত্যুর সাজা দিতে আছে? অন্তুর বিলম্ব জয়কে বিরক্ত করে। তার ঠোঁট থেকে হাসি কমে আসে। তার চোখ কথক হয়ে ওঠে। সে চোখে চোখ রেখে অন্তুর বুকের ভেতর ঝড় উঠে আসে। শ্বাস প্রশ্বাস গতি হারায়। অন্তুর গলায় মাংসাশী অস্বাভাবিক হারে থরথর করে কেঁপে ওঠে। তার চোখ দুটো জ্বলে। জয় চোখে চোখ মিলিয়ে শোধায়, আপনার চোখে একখানা পটি বেঁধে দেব? জয়ামিরের চোখে তাকিয়ে তার বুকে গুলি চালানো সহজ না ম্যাডাম। তার এক মুহূর্তের মাঝে অন্তুকে এসে থাবা মেরে ধরে জয়। তাহলে সেই বুকে ছলনার ছুরি চালানো এত সহজ কেন? হ্যাঁ, কি চাই তোর আরমিন? আমার ধ্বংস চেয়ে নিতি? তোর দুই হাতের তালু টেনে ফেলতাম জয়ামিরের ধ্বংসের এক মুষ্টি ছাই। দৃঢ়চিত্তে জয়ামিরের চেহারার দিকে চেয়ে থাকা অন্তুর চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনতা পানি গাল বেয়ে পড়ে। জয় বলে, কিন্তু তোরা কেন ছলনার পথ বেছে নিস আমার বেলায়? আমার সাথে ছলনা করা খুব সহজ তাই? আমি কাঙাল তাই? অন্তু মলিন হাসে। একসময় মনে হতো আপনি কাঙাল, একটু স্নেহ ভালোবাসা অথবা সঙ্গই কাঙাল। না, তা আপনি নন। আপনি শুধুই একজন পাপিষ্ট পুরুষ। জয় হাত শিথিল করে হাসে। স্নেহ আমি চাইছি এই আমির জন্য, কিন্তু আপনাদের সমাজে এই জয়কে ভালোবাসার নিয়ম নাই। আমাকে ভালোবাসার কথা এলে শর্ত উঠেছে আমার বউতে যাবার। তখন বুঝছি ওই ভালোবাসা নিঃস্বার্থ নিঃশর্ত না, অথবা এই জয়ামের জন্য না। তার মানে ভালোবাসা পাইলে পাবে ওই বদলে যাওয়া শালা। এই আমি খালি শাস্তি পাবার যোগ্য। শুট মি। জয় অন্তুকে ছেড়ে আবার একটু দূরত্ব বাড়িয়ে পিছিয়ে যায়। অন্তুকে উৎসাহ দেয়, আইস হয়তো তুই আমার রক্তে ছুঁয়ে দেখবি, অথবা ওদের রক্তে তোকে গোসল করাবো আমি। অন্তু পিস্তলের তাক নামিয়ে জয়ের হাই বুটের উপরের গোড়ালির দিকে তাক করে। জয় শব্দ করে হাসে।
হু হু করে হাসে অন্তুর নীরব আগ্রাসন দেখে, কিন্তু অন্তু গুলি চালায় না। জয় পেছাতে পেছাতে সদর দরজায় থেকে তা খুলে অন্তুকে বলে, তোর কসম আরমিন, একবার চৌকাঠের ওপারে পা রাখলে আমার আর ঠেকাইতে পারবি না। রক্তের একটা ছোটখাটো পুকুর কাটবো আজ আমি। গুলি চালা, পিঠ বরাবরই চালা। জয় পা উঁচু করে চৌকাঠের ওপারে না তুলে ধরে বাচ্চাদের মতন হাসতে হাসতে পেছন ফিরে যায়। শেষ সুযোগ ঘরওয়ালি, আমি ওপারে পা রাখলে আর ফিরেতে পারবো না আজ। থামাও এক্ষুনি, সময় আছে। অন্তু ক্লান্ত চোখে দেখে জয়ের উচ্ছ্বাসিত চেহারাটা। এই খেলায় সে খুব আনন্দ পাচ্ছে। হয় অন্তু আজ তার রক্ত নেবে, অথবা সে অন্তুর দোসরদের প্রাণ। ভীষণ মজার খেলা। জয় অপেক্ষা করে অন্তুর ট্রিগার দাবাচ্ছে না দেখে সে চৌকাঠের ওপারে পা ফেলতে উদ্যত হবার ভান করে। পিচ করে একটা শব্দ হয়। জয়ামির চোখ দুটো আরাম করে বুঝে নেয়, কিন্তু শালকাঠের চৌকাঠের একাংশ বিধ্বস্ত জাহাজের পাটাতনের মতো চুরমার হয়ে কোথাও ছড়িয়ে পড়ে। অন্তর কাঁচা হাতে ছোড়া গুলিটা গিয়ে দেয়াল ব্যাত করে আটকে যায়। বুলেট শরীর ব্যাত করেনি বলে জয়কে এক মুহূর্ত হতাশ দেখায়। একখানা দীর্ঘ শ্বাস চেপে সে সশব্দে গা দুলিয়ে হেসে অন্তর দিকে তাকায়। যা সালা, টার্গেট মিস। শিট ম্যান, শিট শিট। চর্চার ঘাটতি ব্যাপার না, সুযোগ পেলে হাতে ধরে শিখিয়ে দেব। জয়ামিরের ঘরওয়ালি পিস্তল চালাতে জানে না, এই খবর সমাজ জানলে ইজ্জত যাবে তো। অন্তু হতবিহম্বল চোখে জয়ের চৌকাঠ মারিয়ে ওপারে পা রাখা দেখে তার কিছুই করার নেই আর। কোনো অলৌকিক কিছু না ঘটলে কি আজ বড় ঘর জয়ামিরের তাণ্ডবের হাত থেকে রক্ষা পাবে? সে দরজার দিকে পা বাড়ালে জয় দরজার পাল্লা দুটো এঁটে দিল। আপনি এখানেই থাকছেন, এখানেই কবর হবে আপনার। ওই বাড়িতে আর আপনার আদর্শের ছায়া পড়বে না। আসি, আমির নিবাস উপভোগ করুন। বড় সাহেব আমার অপেক্ষায়।